গাজায় যুদ্ধবিরতি কার্যকর, হামলা বন্ধ করে নিজ সীমান্তে ফিরছে ইসরায়েলিরা, লাখো ফিলিস্তিনি দলে দলে ফিরছে তাদের পরিত্যক্ত বাড়িতে। হামাসকে শেষ না করলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানো হবে, হুমকি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। টিকবে তো যুদ্ধবিরতি? শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মাসাদো, যে দেশটি শান্তির ঘোষণা দেয় সেই নরওয়ের অস্ত্র কেন ইসরায়েলে যায়? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ভূখণ্ডটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। আগামী 24 ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ, খান ইউনিস এবং গাজার উত্তরের এলাকা থেকে পূর্ব দিকে নিজেদের সীমান্তের দিকে সরে যাবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর লাখো ফিলিস্তিনি গাজার বিভিন্ন স্থান থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। এদের বেশিরভাগ দক্ষিণের বিধ্বস্ত এলাকা থেকে উত্তরের দিকে যাত্রা শুরু করেছে। তবে উত্তর গাজা কতটা নিরাপদ সেটি নিয়ে এখনও শঙ্কা রয়েছে তাদের। এর আগে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদনের পর গাজার পরিস্থিতি বদলে যেতে শুরু করে। আগামী সোমবার জীবিত 20 ইসরায়েলি জিম্মির মুক্তির তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন মুক্তির আনন্দে সামিল হতে রবিবার যাবেন মধ্যপ্রাচ্যে, ভাষণ দেবেন ইসরায়েলের পার্লামেন্টে। এদিকে হামাস শীর্ষ নেতা খলিল আল হায়া বলেছেন স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দখলদার সেনা প্রত্যাহার করে গাজায় খাদ্য, চিকিৎসা সরঞ্জাম সহ মানবিক সহায়তা অবাধে প্রবেশের নিশ্চয়তা পাওয়া গেছে। মুক্তি পাবেন ইসরায়েলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটতে থাকা 250 জন এবং গত 2 বছরে আটক 1700 জন ফিলিস্তিনি। হামাসকে শেষ না করলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গাজা চুক্তির জন্য অসহনীয় মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে গত 8 অক্টোবর বেন গভিরের নেতৃত্বে প্রায় 1300 ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও কাতার সহ একাধিক মুসলিম দেশ। তবে এসবের কিছুই তোয়াক্কা করছেন না বেন গভির ও তার অনুসারীরা। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। কখনো তিনি আল আকসা মসজিদ প্রাঙ্গণে দলবল নিয়ে প্রবেশ করছেন, কখনো এক মনে প্রার্থনা করছেন, আবার কখনো মিডিয়ার সামনে আল আকসা দখলের ঘোষণা দিচ্ছেন। কট্টর মনোভাব ও উগ্র কার্যক্রমের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও ছাড়িয়ে যাচ্ছেন দেশটির ডানপন্থী নেতা ইতামার বেন গভির। গত 8 অক্টোবর ইহুদিদের সুক্কুত উৎসবের দ্বিতীয় দিনে বেন গভিরের নেতৃত্বে প্রায় 1300 ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে তালমুডীয় আচার অনুষ্ঠান পালন করেন তারা। যদিও কঠোরভাবে সুরক্ষিত মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, সেখানে তিনি উগ্র ও উস্কানিমূলক মন্তব্য করে বলেন আল আকসার মালিক এখন ইসরায়েল। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও কাতার সহ একাধিক মুসলিম দেশ। তবে এসবের কিছুই তোয়াক্কা করছেন না বেন গভির ও তার অনুসারীরা। উল্টো এবার নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবালের খবর বলছে হামাসকে শেষ না করলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গাজা চুক্তির জন্য অসহনীয় মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের পরিকল্পিত মুক্তির নিন্দা জানিয়েছেন বেন গভির। বেন গভির সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, যদি হামাস সরকার ভেঙে না ফেলা হয় অথবা যদি তারা কেবল আমাদের মুখে মুখে বলে যে এটি ভেঙে ফেলা হয়েছে অথচ বাস্তবে অন্য কিছুর আড়ালে বিদ্যমান থাকে, তাহলে ইহুদি শক্তি ওজমা ইয়েহুদিত বর্তমান সরকারের পতন ঘটাবে। বেন গভিরের এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, আসলে কি নেতানিয়াহু সরকার ভেঙে দেওয়ার সক্ষমতা রয়েছে তার? বেন গভির কি নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামবেন? ক্ষমতা পেলে কি তিনি ইসরায়েলিদের আরও বেশি উগ্র করে তুলবেন, নাকি এ সবই তার রাজনৈতিক কৌশল ও স্রেফ গলাবাজি? বেন গভির ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক দল ওজমা ইয়েহুদিত পার্টির নেতা। বর্তমানে ইসরায়েলের পার্লামেন্টে দলটির 6টি আসন রয়েছে। ইসরায়েলিদের মাঝে এই দলের জনপ্রিয়তা বেড়েই চলছে। গত মার্চে গাজার যুদ্ধ সংক্রান্ত চুক্তিতে আপত্তি জানিয়ে পদত্যাগ করেন বেন গভির। তবে খুব শিগগিরই তিনি আবার জোটে ফিরে আসেন। সরকারের একটি অংশ হিসেবে তিনি জাতীয় সুরক্ষা মন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পান। এছাড়া ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক দলও এখন বেন গভিরকে আলাদা গুরুত্ব দিচ্ছেন।
বেন গভিরের পার্টির আসন সংখ্যা সীমিত, ফলে দলটির পক্ষে একা পুরো সরকার গুটিয়ে দেওয়া কঠিন হবে। এছাড়া সরকার পতন হলে তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। জোট ভেঙে গেলে নতুন নির্বাচন ও অস্থিরতা শুরু হতে পারে, যা রাজনৈতিকভাবে বিপজ্জনক। বিশ্লেষকদের মতে বেন গভির মূলত যুদ্ধবাজ ও কঠোর একটি ইমেজ বজায় রাখতে চাইছেন। তিনি সরকার পতনের মতো কড়া কথা বললেও সেদিকে আগানোর সম্ভাবনা কম। এই মুহূর্তে তার পদক্ষেপগুলো বিপ্লবী মনে হলেও এগুলো আসলে তার জনপ্রিয়তা বাড়ানোর কৌশল। অতিরিক্ত উগ্র অবস্থান সবসময় সকলের কাছে গ্রহণযোগ্য হয় না। এরপরও নেতানিয়াহু সহ সরকারের ওপর প্রভাব রাখতে সক্ষম হচ্ছে বেন গভির ও তার দল। ফলে ভবিষ্যতে গাজা চুক্তি, বন্দিমুক্তি, যুদ্ধের পরিধি ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে বেন গভির কি প্রকৃত অর্থেই নায়ক হবেন, নাকি চাপ প্রয়োগকারী কৌশলী রাজনীতিক হিসেবেই থেকে যাবেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মানবাধিকার কর্মী ও বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাশাদো। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার স্বীকৃতি হিসেবে নোবেল কমিটি তাকে এই পুরস্কার দিয়েছে। কে এই মাশাদো? তার সংগ্রামী জীবন নিয়ে শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতে সাহসী ও সংগ্রামী নারীর উদাহরণ হয়ে উঠলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাশাদো। এবারও অধরাই রয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল জয়ের স্বপ্ন। বৃহস্পতিবারও 8টি যুদ্ধ থামানোর জন্য নোবেলের দাবি করেছিলেন ট্রাম্প। ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের নেতা মারিয়া করিনা মাশাদো, আর সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভেনেজুয়েলার জনগণের জন্য কাজ করে নোবেল জয় করলেন। শুক্রবার বাংলাদেশ সময় বেলা 3টার দিকে নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। So the warmest congratulations to you, Maria. Oh my God. Oh my God. Well, I have no words. মাশাদো ভেনেজুয়েলার একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের রূপান্তরে অক্লান্ত লড়াই করেছেন। নোবেল কমিটি বলছে সেজন্যই তিনি এ পুরস্কারের যোগ্য। গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে মাশাদো লাতিন আমেরিকায় সাহসী নাগরিক ও দৃঢ়তার এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন। একদিনই এ অসাধ্য সাধন করেননি তিনি, পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। মাশাদোর জন্ম 1967 সালে ভেনেজুয়েলায়। ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্সে পড়াশোনা শেষ করে কিছুদিন ব্যবসায় কাটান। 1992 সালে তিনি অ্যাথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এটি কারাকাসের পথশিশুদের কল্যাণে কাজ করে। 2010 সালে তিনি জাতীয় পরিষদে নির্বাচিত হন, গড়েন সর্বাধিক ভোটে জয়ী হওয়ার রেকর্ড। 2014 সালে স্বৈরশাসকরা তাকে পদচ্যুত করেন, তারপর তাকে দমানো যায়নি। মাশাদো বিরোধী দল ভেন্টে ভেনেজুয়েলা নেতৃত্ব দেন। 2017 সালে প্রতিষ্ঠা করেন সই ভেনেজুয়েলা জোট, যা দেশের রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সব গণতন্ত্রপন্থী শক্তিকে একত্রিত করে। 2023 সালে তিনি 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। প্রার্থিতা আটকে দিলে তিনি এডমানজো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন জানান। বিরোধীরা তখন সারা দেশে সংগঠিত হয়ে ফল প্রত্যাখ্যান করে, কিন্তু স্বৈরশাসকেরা ক্ষমতা আঁকড়ে ধরে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ভেনেজুয়েলায় গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন মাশাদো, আর এরই স্বীকৃতি মিলল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চাঞ্চল্যকর এক বিতর্কের মুখে পড়েছে শান্তির দেশ হিসেবে পরিচিত নরওয়ে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও দেশটির অয়েল ফান্ড থেকে ইসরায়েলের সঙ্গে জড়িত অস্ত্র কোম্পানিতে যাচ্ছে বিপুল বিনিয়োগ। এসব প্রতিষ্ঠানের তৈরি করা অস্ত্র ব্যবহার করে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। মানবতা ও শান্তির পক্ষে অবস্থান দাবি করলেও গোপনে যুদ্ধের বাজারে পৃষ্ঠপোষক হয়ে উঠেছে নরওয়ে। প্রশ্ন উঠেছে, নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা দেয়া দেশটি মুনাফার লোভেই অস্ত্র ব্যবসায় টাকা ঢালছে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা আসে যে দেশ থেকে, সেই দেশই টাকা ঢালছে ইসরায়েলের অস্ত্র ব্যবসায়। নরওয়ে একদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, অন্যদিকে তারাই আবার পেনশন ফান্ডের বিপুল অর্থ বিনিয়োগ করছে যুদ্ধের বাজারে। দেশটির এমন দ্বিমুখী আচরণের চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে শ্যাডো ওয়ার্ল্ড ইনভেস্টিগেশনস এর একটি অনুসন্ধানী প্রতিবেদন। সেখানে দেখা যায় শান্তির দেশটি থেকে যুদ্ধের বাজারে যাচ্ছে শত শত কোটি ডলারের পুঁজি। মার্কিন আর্মস জায়ান্ট
পালান্তির, রেথিয়ন, জেনারেল ইলেকট্রিক, অ্যাম্ফেনল ও লকহিড মার্টিনের মতো অস্ত্র নির্মাতা কোম্পানিতে রয়েছে নরওয়ের বিশাল শেয়ার। আর বহুদিন থেকেই ইসরায়েলকে সমরাস্ত্র ও সামরিক উপকরণ সরবরাহ করে আসছে এসব কোম্পানি। নরওয়ের গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল বা ওয়েল ফান্ড বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম তহবিল। $2 ট্রিলিয়ন বেশি সম্পদের এই ফান্ড গঠিত হয়েছে দেশটির তেল গ্যাস খাতের মুনাফা দিয়ে। সেই অর্থের একটি বিশাল অংশ বিনিয়োগ করা হয়েছে বড় বড় অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানে। এসব কোম্পানিগুলোর অধিকাংশই সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলের সেনাবাহিনীকে অস্ত্র, প্রযুক্তি ও যন্ত্রাংশ সরবরাহ করে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে এর আগে বেশ কিছু ইসরায়েলি কোম্পানি থেকে বিনিয়োগ তুলে নেয় নরওয়ে, অথচ একই সময়ে 49টি প্রধান অস্ত্র কোম্পানিতে তারা ধরে রেখেছে $26 বিলিয়ন বেশি বিনিয়োগ। বিশ্বে শান্তির প্রতীক হিসেবে পরিচিত নরওয়ে এখন আন্তর্জাতিক সমালোচনার কেন্দ্রে। দেশটির সরকারি পেনশন ফান্ডের নীতিমালা বলছে যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত এমন কোনো কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না। কিন্তু বাস্তবে ঘটছে ভিন্ন কিছু। যেমন বিভিন্ন অভিযানে পালান্তির টেকনোলজিসের AI সিস্টেম সরাসরি ব্যবহার করে ইসরায়েলের সামরিক বাহিনী। আর এই প্রতিষ্ঠানটিতে নরওয়ের বিনিয়োগের পরিমাণ $3 বিলিয়ন বেশি। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজেই ঘোষণা দিয়েছিলেন পালান্তির সবসময় ইসরায়েলের পাশে আছে। 2024 সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায় নরওয়ে। সেই মাসেই মানবাধিকার লঙ্ঘনে যুক্ত থাকার অভিযোগে ইসরায়েলের 6টি কোম্পানি ও ব্যাংক থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নেয় অসলো। কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে এখনও 38টি ইসরায়েল সংযুক্ত কোম্পানিতে রয়ে গেছে তাদের বিনিয়োগ। এছাড়াও নরওয়ের সরকারি পেনশন ফান্ড থেকে পুঁজি নিয়ে ব্যবসা করে ইউরোপের রাইনমেটাল, রোলস রয়েস, থ্যালেস ও লিওনার্দো সহ অসংখ্য কোম্পানি। এদের তৈরি নানা অস্ত্র ও বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার হয় ইসরায়েলি ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ ও ফাইটার জেটে। অস্ত্র ব্যবসায় বিপুল অর্থলগ্নি নিয়ে বিতর্কের মাঝে চুপ নেই নরওয়ের জনগণ। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে গণস্বাক্ষর করেছে প্রায় 65,000 মানুষ। দেশটির অর্থমন্ত্রীকে দেয়া এক চিঠিতে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ লিখেছেন, অস্ত্র কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে গণহত্যার মতো অপরাধের অংশীদার হচ্ছে নরওয়ে। আন্তর্জাতিক অঙ্গনে শান্তির দেশ হিসাবে পরিচিত হলেও তেল গ্যাস ব্যবসার মুনাফা আর ন্যাটোর সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারসাম্য রাখতে গিয়ে নৈতিক অবস্থান হারাচ্ছে অসলো। এখন প্রশ্ন হলো, শান্তি নাকি যুদ্ধের ব্যবসা? শেষ পর্যন্ত কোনটি বেছে নেবে নরওয়ে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ফিলিপাইনে। এবারের মাত্রা রিক্টার স্কেলে 7.4। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারির ঘণ্টাখানেক পর প্রত্যাহার করা হয়েছে। সুপার টাইফুন রাগাসার পর ভূমিকম্পের ক্ষতি সামলে না উঠতেই এবার আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল ফিলিপাইনে। স্থানীয় সময় শুক্রবার সকালে ফিলিপাইনের দক্ষিণ উপকূলীয় অঞ্চল মিন্দানাওয়ে আঘাত হানা এই ভূমিকম্প গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ USSG জানিয়েছে রিক্টার স্কেলে এবারের ভূমিকম্পের তীব্রতা ছিল 7.4। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 6 মাইল গভীরে। ভূমিকম্পের তীব্রতায় মিন্দানাওয়ের প্রধান শহর দাভাওয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শপিং মল, হাসপাতাল আর আবাসিক ভবন থেকে দ্রুত বাইরে এসে খোলা জায়গায় আশ্রয় নেন হাজারো মানুষ। দাভাও শহরে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জনগণকে আতঙ্কগ্রস্ত না হয়ে ফাটল দেখা দেয়া ভবনগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছে স্থানীয় প্রশাসন। গত সপ্তাহে চেবু প্রদেশের উপকূলীয় শহর বোগো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 7 মাত্রার ওই ভূমিকম্পে প্রাণহানি হয় অন্তত 74 জনের, আহত হন 5 শতাধিক মানুষ। এর আগে টাইফুন রাগাসায় মৃত্যু হয় অন্তত 11 জনের। বাসাবাড়ি ছাড়তে হয় হাজারো উপকূলবাসীকে। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।